ধরুন পৃথিবী একটা কোম্পানি, আর এই কোম্পানির প্রধান হচ্ছে আমেরিকা। এখন আমেরিকা তো প্রতি এমপ্লয়ির কাছে যে বা প্রতি এক্সিকিউটিভের কাছে যে তার কাজের খবর, তার সামগ্রিক অবস্থার খোঁজ খবর নিবে না। এখন এই জন্য তারা বিভিন্ন এলাকায় বিভিন্ন ম্যানেজার টাইপ দেশ নিয়োগ দিছে। যেমন ধরেন সৌদি আরব একটা, যেমন ধরেন ভারত একটা। এই দেশগুলো কি করে, এদের যে আশেপাশের দেশগুলো এইগুলোর তে তারা আমেরিকার হয়ে তাদের যে প্রভাব, তাদের যে মানে নীতি, তাদের যে বৈদেশিক সম্পর্ক, এইগুলা এদের হয়ে নিয়ন্ত্রণ করে। এখন ইন্ডিয়ার, যেহেতু আমাদের উপমহাদেশের ভিতরে একটা বড় দেশ এবং শক্তিশালী দেশ, সেহেতু ইন্ডিয়া হচ্ছে আমাদের যে সাবকন্টিনেন্ট, এই কন্টিনেন্টের ভিতরে যে দেশগুলা আছে সেই দেশগুলার দেখভাল করে। এখন এই দেশগুলার ভিতরে বাংলাদেশও একটা দেশ। এখন আমাদের যে দেশের সামগ্রিক পরিবেশ, রাজনৈতিক বলেন, অর্থনৈতিক বলেন, বা যে কোনো পরিবেশ পরিস্থিতিতে ইন্ডিয়া হচ্ছে ম্যানেজারের ভূমিকা পালন করে আমেরিকার হয়ে। এখন আমেরিকা যদি মানে যে কথাটা বলবে বাংলাদেশের জন্য, বা সেটা আগে আসবে ইন্ডিয়ার কাছে এবং ইন্ডিয়ার থেকে বাংলাদেশে আসবে। এইভাবেই আসলে চলে আসতেছে বা এইভাবেই চলতেছে। এখন এই যে যে মোদির কে ট্রাম্প বলল যে আপনাকে দায়িত্ব দেওয়া হলো বাংলাদেশের বিষয়ে নাক গলানোর বা বাংলাদেশের বিষয়ে কথা বলার, এটা আসলে আগে থেকেই ছিল, বাট এখন একটু ট্রাম্প প্রকাশ্যে বলছে বা ট্রাম্প এই বিষয়ে আলোচনা করছে, এটাই, এর বাইরে কিছু না। আমেরিকা বাংলাদেশের সাথে সরাসরি কখনো এসে যে ওইভাবে নাক গলাবে বা ইন্ডিয়ার মতের বিরুদ্ধে যে খুব বেশি কিছু করবে, এটা আসলে সাধারণত করে না। এখন বিশেষ ক্ষেত্রে এটাও করে, কিন্তু সাধারণত আসলে ইন্ডিয়া বাংলাদেশের উপরে সরাসরি কোনো প্রভাব ফেলতে চায় না বা ফেলবে না। কারণ আসলে এত ছোট দেশ নিয়ে, এত মানে নিয়ে তাদের এত ভাবনার সময় নেই। তারা এই অঞ্চলে ইন্ডিয়াকে রাখছে, ইন্ডিয়া এই অঞ্চলটাকে দেখভাল করে রাখে। তাহলে আসলে ধরেন এরকম যদি হয়, তাহলে শেখ হাসিনা যে ক্ষমতায় ছিল, সে তো অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমেরিকাকে উপেক্ষা করছে বা আমেরিকার কথার এগেনস্টে যে কাজ করছে। এখন এটা কিন্তু আরো দুই একবার না, 2014 সালের নির্বাচনের পর থেকে এটা কন্টিনিউয়াসলি চলে আসতেছে যে আমেরিকা যা বলতেছে বাংলাদেশ তার উল্টা করতেছে, বা আমেরিকার সাথে যাদের শত্রুতা, বাংলাদেশের সাথে তাদের সুসম্পর্ক, এইভাবে কিন্তু বিষয়গুলো চলে আসতেছিল। তাহলে বাংলাদেশ তখন পারছিল কিভাবে, বা শেখ হাসিনা তখন কিভাবে পারলো? দেখেন তখন বাংলাদেশের বা শেখ হাসিনার ক্ষেত্রে বিষয়টা এরকম হয়েছিল যে শেখ হাসিনা মানে কয়েকজন ম্যানেজারের সাথে সুসম্পর্ক বজায় রাখছে। এখন কয়েকজন ম্যানেজার যখন একটা দেশের সম্পর্কে পজিটিভ কিছু বলবে, তখন আসলে সেই কোম্পানির ওনার বা সিইও সে বিষয়টাকে অতটা মানে ডিপলি ভাবার সুযোগ থাকে না, বা তার বিষয়ে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটু চিন্তা ভাবনা করে নিতে হয়। কারণ তার পক্ষে কয়েকটা দেশ, কয়েকটা তারই ঘনিষ্ঠজন তার মানে বাংলাদেশের পক্ষে ছিল। যেমন ধরেন বাংলাদেশের পক্ষে ছিল ইন্ডিয়া, মানে ইন্ডিয়া ছিল হচ্ছে সব থেকে মেজর তাদের ভূমিকা ছিল, এবং তাদের যে মানে ইউএস এর যে প্রভাব প্রতিপত্তি যাই বলেন, ইন্ডিয়াকে ডিঙ্গায় এসে বাংলাদেশে আসলে সরাসরি প্রভাব ফেলতে তারা খুব বেশি চাইতো না বা খুব বেশি চাই না। সুতরাং বাংলাদেশ এই ক্ষেত্রে অনেকটা সেফ জোনে ছিল। তারপরে বাংলাদেশ আঞ্চলিক অনেক দেশের সাথে মানে ইউএস এর সাথে সুসম্পর্ক, এরকম অনেক দেশের সাথে তাদের সুসম্পর্ক ছিল শেখ হাসিনার, বিশেষ করে যেমন ধরেন ইউরোপের অনেকগুলা দেশ, তারপরে সৌদি, মিডিল ইস্টের অনেকগুলা দেশ, এইভাবে একটা মানে সে কোনোভাবে কাটায় উঠতেছিল। তাছাড়া যদি ইন্ডিয়া বাংলাদেশের পাশে তখন না থাকতো, তখন দেখা যাচ্ছে যে এই আহ, মানে রাশিয়ার সাথে বা চীনের সাথে এতটা সুসম্পর্ক বজায় রেখে আমেরিকার সাথে মানে আমেরিকাকে চোখ রাঙানির পরে এটা আসলে কোনোভাবেই সম্ভব ছিল না। কিন্তু শেখ হাসিনা অনেক কৌশল একটা মানে তার একটা আসলে প্ল্যাটফর্ম ছিল যে ইন্ডিয়ার সাথে তার আসলে এতটা গভীর সম্পর্ক যে আমেরিকা তখন আসলে ওইভাবে নাক গলায়নি। আর এখন যদি প্রেক্ষাপট, যে এখন যে প্রেক্ষাপট আছে, এতে কি হবে? দেখেন এখন বাংলাদেশে যে কোনো সরকারি গঠন করুক, যেই থাকুক, যেই অবস্থান নিক, তার ইন্ডিয়ার সাথে একটা সমঝোতা করে চলতে হবে। তো এছাড়া আসলে কোনো উপায় নেই, বা এছাড়া কোনো ওয়ে নেই। আপনি ধরেন চায়নার সাথে, রাশিয়ার সাথে, এরা আসলে বাংলাদেশ বর্তমান যে গভর্নমেন্টগুলো আসবে বা যে বর্তমান যে গভর্নমেন্ট আছে, এদেরকে চায়না বা রাশিয়া কোনো প্রকারই সাপোর্ট দেওয়ার চেষ্টা করবে না, বা তাদের সাপোর্ট দেওয়ার কোনো প্রয়োজন। এখন এদের একমাত্র ওই হচ্ছে আমেরিকাকে ধরে রাখা। এখন আমেরিকাকে ধরে রাখতে গেলে অবশ্যই তাদের ইন্ডিয়ার সাথে সুসম্পর্ক রাখতে হবে। কারণ ইন্ডিয়া যদি একবারের জায়গায় তিনবার মানে এই দেশের যে গভর্নমেন্ট থাকবে তাদের বিরুদ্ধে বদনাম করে বা তাদের বিরুদ্ধে
দুর্নাম করে, এটা আসলে তাদের পক্ষে আসলে কোনোভাবে মেনটেন করা চলা সম্ভব হবে না। কারণ ইন্ডিয়া এই অঞ্চলে আমেরিকার সব থেকে কাছের বন্ধু এবং সব থেকে বড় মিত্র। ইন্ডিয়াকে আগে ধরে রেখে তারপরে হচ্ছে আদার যে দেশগুলো, আদার যে ইয়েগুলো, সেইগুলাকে ধরে রাখবে। এখন এই যে যে সার্বিক পরিস্থিতি, এই সার্বিক পরিস্থিতিতে বাংলাদেশ অবশ্যই যেই সরকার গঠন করুক সে ইন্ডিয়ার সাথে আসলে সখ্যতা বজায় রাখবে। এখন বাংলাদেশের যে বর্তমান সরকার, এদের আসলে কি সখ্যতা আদৌ বজায় রাখা সম্ভব? এখন ধরেন আওয়ামী লীগের একটা ফ্যাক্ট যে আওয়ামী লীগের সাথে ইন্ডিয়ার অনেক দিনের দীর্ঘ সম্পর্ক, এর বাইরে যেও আপনি যদি বিচার বিশ্লেষণ করেন তাহলে ইন্ডিয়ার সাথে সুসম্পর্ক বজায় রাখতে গেলে আসলে অনেক ক্ষেত্রে কোনো রাষ্ট্র কোনো রাজনৈতিক দলের জন্য অতটা কাঁদে না, যদি সেই রাজনৈতিক দল বা সেই রাষ্ট্র যে পরিচালনা করতেছে সে যদি তাদের আকাঙ্ক্ষা ইচ্ছার বাইরে না যায়। এখন ধরেন ইন্ডিয়ার আকাঙ্ক্ষা কি বা ইউএস এর আকাঙ্ক্ষা কি, তারা যেমন গণতন্ত্র চায়, তারা সে একইভাবে চায় হচ্ছে কোনো সাম্প্রদায়িক শক্তি যাতে এখানে মাথা না চাড়া দেয়, বা বিশেষ করে ধরেন ইসলামী যে উগ্রপন্থা, এইটা যাতে কোনো ওয়েতে মানে বিস্ফোরণ না ঘটায়, এইরকম একটা পরিস্থিতি তারা সব সময় চাবে। এখন এই রকম পরিস্থিতি ঠেকাতে বা এরকম পরিস্থিতির আশঙ্কা যদি তারা করে, সে ইন্ডিয়া করুক বা সে ইউএসএ করুক, এইরকম পরিস্থিতির কোনো প্রকার আশঙ্কা করলে তারা যেই সরকারি থাকুক তারা তাদেরকে সরাই দিতে, মানে এ দেশের জনগণ যদি 18 কোটি জনগণও চায় সেটা তারা সরাই দিতে পারে। এখন কি ওয়েতে সরাই দিতে পারে, তারা বহু ওয়ে তাদের কাছে আছে। যেমন ধরেন শেখ হাসিনার গভর্নমেন্ট যখন মানে যায়, বা এই যে মানে অভ্যুত্থান, এর পিছনে আমেরিকার একটা হাত আছে, এটা ধরা হচ্ছে বা দেখা যাচ্ছে অনেকের কথাবার্তা অনেকভাবে এটা প্রকাশ পাচ্ছে। এখন আমেরিকার সাথে তো বাংলাদেশের মানে শেখ হাসিনার সুসম্পর্ক ছিল না, ইন্ডিয়ার ছিল। এখন তারপরেও কেন ইরান আগলা, এখন দেখা যাচ্ছে যে ইন্ডিয়া আমেরিকা ছাড় দিছে বাংলাদেশকে একবার, দুইবার। এখন দুইবার ছাড় দেওয়ার পরেও বাংলাদেশের গভর্নমেন্ট টিকে ছিল, কারণ এদের অর্থনৈতিক অবস্থা তখন ভালো ছিল এবং বাংলাদেশ একটা মানে উন্নয়ন, মানে যা বাংলাদেশের জনগণ আশা করেনি তার থেকে বেশি উন্নয়ন তারা দেখছে। এখন এই সামগ্রিক বিষয়ে বাংলাদেশ আসলে তখন পরিবর্তন কোনো কিছু চাচ্ছিল না, বা চাইলেও অতটা প্রখর হচ্ছিল না। এই বাংলাদেশ যখন পরিবর্তন চাচ্ছিল তখন কিন্তু আমেরিকা ঠিকই সেই আগুনে হিট ঢালে দিছে এবং তাদের কাজটাই হয়ে গেছে। এখন আগামীতেও যদি বাংলাদেশে কোনো সরকার টিকতে চায়, তাকে অবশ্যই ইন্ডিয়ার সাথে একটা সুসম্পর্ক বজায় রাখতে হবে। ইন্ডিয়ার সাথে বৈরিতা করে বা আমাদের দেশের যে বিশেষ করে আমজনতা বা ভারত বিরোধী যে পক্ষগুলো, এরা যেভাবে চায় যে ইন্ডিয়ার সাথে চোখ রাঙানি দেখায় একটা মানে গভর্নমেন্ট টিকে থাকবে বা বাংলাদেশ চলবে, এটা আসলে ইম্পসিবল একটা ব্যাপার। কারণ বাংলাদেশের সাথে এরকম কোনো ইয়া নাই যে সে চায়নার সাথে রাশিয়ার সাথে সুসম্পর্ক রেখে টিকতে পারবে। আর টিকতে না পারলে তখন তাদের অপর পক্ষকে দেখতে হবে, অপর পক্ষকে ইউএসএ, অপর পক্ষকে ইন্ডিয়া। এখন এদের কারোর সাথেই সুসম্পর্ক রেখে আসলে বাংলাদেশ কোনো ওয়েতেই চলতে পারবে না। এখন এই কোনো এক পক্ষ খুঁজতে গেলে সেই পক্ষ হচ্ছে ফার্স্ট ইউএসএ। এখন ইউএসএ এর সাথে যখন ধরতে যাবে তখন ভারত। এখন এই ভারতের সাথে তখন অবশ্যই সুসম্পর্ক বজায় রাখতে হবে। আর এই সুসম্পর্কটা কোনো আসলে ওই নিজেকে বিক্রি করে দেওয়া বা এটা সেটা যেভাবে আলোচনা হয় সেরকম কিছু না। এটা মানে বৈশ্বিক রাজনীতিতে একটা স্বাভাবিক প্রক্রিয়া হিসেবেই ধরা হয়। এতে কোনো ছোট আর বা হীনমন্যতার বা কোনো প্রকারই কিছু নেই। আপনার বাড়ির পাশে একটা বড় লোক থাকলে তার সাথে যেরকম সুসম্পর্ক বজায় রাখতে হয়, তার সাথে যেরকম কিছুটা ছাড় দিয়ে চলতে হয়, ঠিক সেইভাবেই ছাড় দিয়ে চলতে হবে বা তাকে সেইভাবে গণ্য করতে হবে। কারণ আপনি যেহেতু মধ্যবিত্ত, আপনি যেহেতু মানে খুব বেশি রিচ কোনো ফ্যামিলির থেকে বা নিজের অত সামর্থ্য নেই, তখন আপনি বিপদে পড়বেন, আপনার সমস্যা দেখা দেবে, আপনি বিভিন্ন প্রকার ঝামেলাঝাটি ফেস করবেন, তখন তাদের প্রয়োজন হবে। আর তাদের যদি আপনি সেটা তাদেরকে উপেক্ষা করে চলেন, তাহলে আপনার যখন বিপদ আসবে, আপনার যখন ঝামেলাঝাটিতে পড়বেন, তখন তারা একটু ধাক্কা দিবে, আপনিও ভ্যানিশ হয়ে যাবেন, তখন অটো গভর্নমেন্ট চেঞ্জ হয়ে যাবে। সুতরাং যেই আসুক যেই থাকুক, তাদের এই যে বিষয়গুলো, এগুলো অবশ্যই মানতে হবে এবং এরা আশা করি সবাই এটা মেনে চলবে।